তারপর বোতাম খুলতে খুলতে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। শীতল পানির স্পর্শে এক গাদা ক্লান্তি ধুয়ে যেতে থাকে, কিন্তু মাথার মধ্যে জমে থাকা হাজারটা চিন্তা ধুয়ে যাচ্ছে কি। কিছুক্ষণ পর ধূসর ফ্রেশ হয়ে ট্রাউজার আর টি শার্ট পরে রান্নাঘরে চলে আসে। ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে নেয়। তারপর সিঁড়ি বেয়ে ইচ্ছের ঘরের দিকে রওনা দেয়। দরজায় এসে নক করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে সে ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ঘরটিতে নীরবতা বিরাজ করছে। এক কোণায় পড়ার টেবিলে ইচ্ছে ঘুমিয়ে আছে। তার মাথা টেবিলের উপর রাখা বইয়ের মাঝে ঠাঁই নিয়েছে, আর হাতে একটা কলম ফেলে রাখা। মনে হয় লেখার মাঝে সে নিজের ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়েছে। ধূসর চুপচাপ তার দিকে এগিয়ে যায়। তার মুখে একটা মৃদু হাসি ফুটে ওঠে। ধূসর মৃদু হাসি দিয়ে খুব ধীরে ধীরে ইচ্ছের হাত থেকে কলম তুলে নেয়, যেন কোনো রকম শব্দ না হয়। তারপর সে ইচ্ছের পাশে দাঁড়িয়ে একটু সময় কাটায়, চোখে চোখ রেখে, যেন তার মধ্যে কিছু অনুভূতি ছিল যা সে বুঝতে চাইছে। বিভিন্ন চিন্তা একে একে ধূসরকে ঘিরে ফেলেছে, তবে সে কোনো কিছু প্রকাশ না করে শুধু ইচ্ছের শান্ত চেহারার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণের জন্য তার মনে হয় যেন সবকিছু একসাথে থেমে গেছে। কিছু একটা সে অনুভব করছে যা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কিছুক্ষণ বাদে ইচ্ছেকে আস্তে আস্তে ধূসর ডাকতে থাকে। ইচ্ছে, ওঠো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ধূসরের কণ্ঠে কোনো ধরনের তাগিদ ছিল না, তবে ইচ্ছে যেন তার ডাক শুনে একটু ধীরে ধীরে উঠে বসে। তার চোখের কোণে ঘুমের লেশ, চুল এলোমেলো, মুখে মৃদু এক ধরনের অলস ভাব। এমন সময় নিজের ঘর ধূসরকে দেখে ইচ্ছে অবাক হয়, কিছুক্ষণ তাকিয়ে থাকে। চোখে একটা অস্বস্তি ছিল, যেন কোনো কিছু বুঝতে পারছে না। ধূসর তার দিকে তাকিয়ে রেগে না গিয়ে বরং একটু কোমলভাবে বলে, দ্রুত ফ্রেশ হয়ে আসো, এখানে থাকতে হবে না, খাবার খেতে হবে। ইচ্ছে ধীরে ধীরে মাথা নিচু করে ওঠে এবং ধূসরকে অবাক করা এক মৃদু হাসি দেয়। ধূসর বসে খাবার হাতে, তবে ইচ্ছে বুঝতে পারে না তার অভিব্যক্তির মধ্যে কি ছিল। ইচ্ছে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয়। মুখের উপর তখনও পানির কয়েকটা ফোঁটা চিকচিক করছে। টাওয়েল দিয়ে হাত মুখ মুছতে মুছতে সে ধীর পায়ে এগিয়ে আসে। ধূসর তখন টেবিলের এক পাশে বসে গ্লাসে পানি ঢালছিল, কিন্তু ইচ্ছে বের হতে তার হাত থমকে যায়। নরম হালকা ভেজা চুল কাঁধ ছুঁয়ে আছে, আর ফোলা ফোলা মুখটা যেন ক্লান্তির ছাপ বহন করছে। ধূসর চোখ নামিয়ে নেয়, কিন্তু এক মুহূর্ত পর আবারও তাকায়। ইচ্ছে ধূসরকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে, যেন তার কথাগুলি পুরোপুরি বোঝার চেষ্টা করছে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে টাওয়ালটা টেবিলের পাশে রেখে বলে, আমি ঠিক আছি, একটু ক্লান্ত লাগছিল তাই খেতে ইচ্ছে করছিল না। ধূসর ভ্রু কুচকে বলে, ক্লান্তি নিয়ে পড়তে বসলে কি আর কিছু মাথায় ঢোকে? শরীরে যত্ন না নিলে পরীক্ষার দিন অসুস্থ হয়ে পড়বে, তখন কি হবে? ইচ্ছে চুপচাপ থাকে। ধূসরের কথা জবাব না দিয়ে শুধু হাত বাড়িয়ে তার সামনে রাখা প্লেটটা টেনে নেয়। ধূসর এক ঝলক তাকিয়ে দেখে, তারপর মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে, এবার খাও, বেশি কথা বলো না, কিন্তু একদম ফাঁকে দিলে আর ছাড়া পাবে না। ইচ্ছে মুখে খাবার তুলে, কিন্তু মন পড়ে থাকে অন্য কোথাও। ধূসর কিভাবে তার যত্ন নিচ্ছে এটা যেন নতুন করে অনুভব করছে সে। এতদিন ধরে সে ধূসরকে একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে দেখেছে, কিন্তু আজ যেন ধূসর অন্যভাবে ধরা দিচ্ছে তার মনে। ধূসর নিজেও আর কিছু না বলে খেতে থাকে, কিন্তু তার নজর মাঝে মধ্যে ইচ্ছের দিকে চলে যায়, যেন নিশ্চিত হতে চাইছে সে সত্যিই খাচ্ছে কিনা। বাইরে রাত গভীর হচ্ছে, কিন্তু ভেতরে যেন একটা নতুন অনুভূতি ধীরে ধীরে দানা বাঁধছে দুজনার মধ্যে। রাত গভীর, পুরো বাড়ি নিস্তব্ধ। লিভিং রুমের দেয়াল ঘড়িতে টিকটিক শব্দ হচ্ছে, আর রান্নাঘরের জানালা দিয়ে হালকা ঠান্ডা বাতাস ঢুকছে। পুরো বাড়ির সবাই তখন গভীর ঘুমে, শুধু ধূসর আর ইচ্ছে জেগে আছে। ধূসর আর ইচ্ছে টেবিলের দুই পাশে বসে। টেবিলের উপর শুধু দুটো প্লেট, এক পাশে রাখা গরম ভাত আর কয়েকটা ডিশ। ধূসর চোখ তুলে ইচ্ছের দিকে তাকায়, তারপর হালকা কণ্ঠে বলে, এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। ইচ্ছে কোনো উত্তর দেয় না, মাথা নিচু করে শুধু খাবার মুখে দেয়। ধূসর তার দৃষ্টি নামিয়ে দিয়ে ধীর গতিতে খেতে থাকে। কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা হয় না, শুধু চামচ আর থালার শব্দ কানে আসে। একসময় ধূসর বলে ওঠে, এত রাত পর্যন্ত জেগে কি করছিলে? ইচ্ছে চমকে উঠে, তারপর নরম স্বরে বলে, পড়ছিলাম, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। ধূসর কাজ জাকিয়ে বলে, পড়াশোনা ভালো, কিন্তু শরীর খারাপ হলে কোনো লাভ নেই তো, খেয়াল রাখতে হবে নিজেকে। ইচ্ছে ধূসরের কথায় কোনো উত্তর দেয় না, শুধু খাবার খেতে থাকে। কিন্তু তার মনে হয় এই গভীর রাতে, এই নিস্তব্ধ পরিবেশে ধূসর যেন একটু বেশি নরমভাবে কথা বলছে। বাগানে ফুল গাছগুলোর পাতায় জমে থাকা শিশির বিন্দু সকালের আলোয় মুক্তোর মতো ঝলমল করছে। গাছে বসে থাকা কিছু পাখি তাদের কিচিরমিচির শব্দে যেন চারপাশকে সজীব করে তুলছে। শহরের কোলাহল এখনো পুরোপুরি শুরু হয়নি। চারিদিকে একটা নরম শান্ত পরিবেশ। এই নরম স্নিগ্ধ সকালের আলো ঘুমন্ত শহরকে ধীরে ধীরে জাগিয়ে তুলছে। জানালার ফাঁক দিয়ে সেই আলো ঘরের ভেতরে এসে পড়ছে। বিছানায় ছড়িয়ে থাকা চাদর আর ঘুমন্ত মানুষটির চোখের পাতায় আলতো ছোঁয়া দিয়ে তাকে নতুন দিনের আহ্বান জানাচ্ছে।
সকালের মিষ্টি আলো জানালা দিয়ে ভেতরে প্রবেশ করছে। বাড়ির আঙিনায় রোদের সোনালি আভা ছড়িয়ে পড়েছে। ডাইনিং টেবিলে আজ একটু বেশি আয়োজন করা হয়েছে। গরম পরোটা, ডাল, ডিম ভাজি, হালকা সবজি, গরুর মাংস ভুনা, সব মিলে একেবারে জম্পেশ নাস্তার আয়োজন। সকালে 7টা বাজতে না বাজতে পুরো পরিবার ডাইনিং টেবিলে জড়ো হয়েছে। সাধারণত এমনটা খুব কমই হয়, তবে আজ একটু ব্যতিক্রম, কারণ হুমায়রা বিবি, মীরা ও মারিয়া আজ রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবে। হুমায়ুন খান নিতে এসেছে। তারা তালুকদার বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছে। মীরা ও মারিয়া মন খারাপ করে বসে আছে। বিশেষ করে মীরা। ধূসরকে ছেড়ে যেতে তার মন চাইছে না, কিন্তু যেতে তো হবেই। মারিয়া খানও এক দৃষ্টিতে কিছু একটা ভেবে চলেছে। তার মুখে অদ্ভুত এক রহস্যময় অভিব্যক্তি। হুমায়রা বিবি ধীর স্থির ভঙ্গিতে খাবার নিচ্ছেন, মাঝে মাঝে বাড়ির অন্যদের সঙ্গে কথা বলছেন। টেবিলের পরিবেশে খানিকটা নীরবতা। সবাই খাচ্ছে, কিন্তু মনে হচ্ছে কারো না কারো কিছু বলার আছে, যা গলায় আটকে গেছে। দূরের রাস্তাগুলো এখনও কুয়াশায় ঢাকা। সকালের ঠান্ডা বাতাস জানালা দিয়ে এসে নরম ছোঁয়া দিচ্ছে। তালুকদার বাড়ির এই সকালের ব্যস্ততা অন্য দিনের চেয়ে যেন একটু বেশি। সকালটা যেন আজ একটু ব্যস্ততাময়। ডাইনিং টেবিলে জমজমাট আয়োজন হলেও চারিপাশে একটা বিদায়ের আবহ লেগে আছে। এনায়েত তালুকদার, রফিক তালুকদার এবং হুমায়ুন খান নিজেদের মধ্যে কথা বলছে আজকের রওনা দেওয়া নিয়ে। রাজশাহীর পথে যাত্রার সবকিছু ঠিকঠাক আছে কিনা, সময় মতো গাড়ি আসবে তো, এসব নিয়ে তাদের আলোচনা চলছে। ওদিকে রোকসানা আর হৈমন্তী রান্নাঘর ও ডাইনিং টেবিলের মধ্যে ছুটাছুটি করছে, খাবার ঠিকঠাক পরিবেশন করতে ব্যস্ত। ধূসর লিভিং রুমে সোফায় নিশ্চুপ হয়ে বসে আছে। তার দৃষ্টি জানালার বাইরে কোথাও স্থির হয়ে আছে, যেন সেই বিদায়ের ব্যাপারটা থেকে নিজেকে দূরে রাখতে চায়। ডাইনিং টেবিলের এক কোণে বসে ইচ্ছে ও ঈশিতা নাস্তা করছে, তবে খাওয়ার থেকে গল্পে বেশি মগ্ন। হুমায়রা বিবির পাশে বসে ইচ্ছে গল্পের পর গল্প বলেই যাচ্ছে। ঈশিতাও মাঝে মধ্যে যোগ দিচ্ছে। হুমায়রা বিবি মৃদু হেসে ইচ্ছের মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়েটি সবার থেকে যেন একটু বেশি অন্যরকম। গাড়ির ইঞ্জিন চালু হয়ে গর্জে ওঠে। বিদায়ের আবহাওয়াটা যেন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘড়ির কাঁটা তখন 7:45 ছুঁই ছুঁই। হুমায়রা বিবি ধীর পায়ে ধূসরের কাছে আসে। লিভিং রুম তখন প্রায় ফাঁকা, সবাই বাইরে গাড়ির কাছে চলে গেছে। ধূসর, গম্ভীর কণ্ঠে ডাকলেন তিনি। ধূসর চোখ তুলে তাকায়, মুখে চিরচেনা নির্লিপ্ত ভাব। হুমায়রা বিবি মৃদু হাসলেন। তোর উপর ভরসা আছে, কিন্তু নিজেকেও আগলাতে শিখিস। বেহিসেবে জীবন সব কিছুর উত্তর হয় না। ধূসর কিছু বলে না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। আরেকটা কথা, হুমায়রা বিবি ধীরে ধীরে বলে উঠলেন, যার জন্য কষ্ট পাবি দেখিস সে যেন তোর কষ্টের যোগ্য হয়। ধূসর ঠোঁটের কোণে হালকা হাসি টেনে। দুঃখ আর সুখ দুটোর হিসাব আমি রাখি না নানু। হুমায়রা বিবি তার মাথায় হাত রাখেন। তাই তো ভয় হয় ধূসর। একে একে হুমায়রা বিবি ও মারিয়া গাড়ির পেছনের সিটে উঠে বসে। সামনের দরজার কাছে এসে মীরা এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে। তার চোখ ধূসরকে খুঁজে নেয়। ধূসর তখনও লিভিং রুমের পাশেই দাঁড়িয়ে, বিদায়ের আনুষ্ঠানিকতার বাইরে যেন একদম নির্লিপ্ত। হুট করে মীরা তার দিকে এগিয়ে আসে, তারপর সবাইকে অবাক করে দিয়ে ধূসরকে শক্ত করে জড়িয়ে ধরে। আমায় মিস করবে তো ধূসর? মীরার গলাটা ভারী হয়ে আসে, কান্না চেপে ধরে রাখতে পারে না। এমন অপ্রত্যাশিত দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে সবাই কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। হৈমন্তী, রোকসানা, ইনায়েত তালুকদার একে অন্যের দিকে তাকিয়ে কি বলবে ভেবে পায় না। ধূসর এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেয় মীরার থেকে। তার মুখ ভক্তি বিরক্তির ছাপ। ওগুলো কি নাটক মীরা? তার গলা একেবারেই কঠিন হয়ে ওঠে। গাড়ির এক পাশ থেকে ইচ্ছে ও ঈশিতা সবকিছু দেখছিল। তাদের চোখ বিস্ময়ে ছানা বড়া, যেন তারা ভাবতেই পারছে না মীরা এতটা স্পষ্টভাবে ধূসরকে এভাবে জড়িয়ে ধরবে। মীরা কিছুক্ষণ ফ্যাল করে ধূসরের দিকে তাকিয়ে থাকে, তারপর গাড়িতে উঠে বসে চোখের পানি মুছতে মুছতে। মীরা গাড়িতে উঠে বসতেই হুমায়রা বিবি বিরক্ত মুখে এক ধমক দেন। এমন ব্যবহার কি শোভা পায়? কোনো ছেলের গলায় ঝাঁপিয়ে পড়তে হবে? তার কণ্ঠে স্পষ্ট অসন্তোষ। মীরা কিছু বলতে গিয়েও চুপ করে যায়, মুখ নামিয়ে ফেলে। গাড়ির মধ্যে হঠাৎ এক অস্বস্তিকর নীরবতা নেমে আসে। তবে ইনায়েত তালুকদার হালকা হেসে বলে ওঠেন, ছোট মানুষ মা, বাদ দিন, ভুল করতেই পারে। হুমায়রা বিবি নরম হলেও তার মুখের গাম্ভীর্য এখনো কাটেনি। তিনি জানলা দিয়ে একবার তালুকদার বাড়ির দিকে তাকিয়ে নেন, যেন এই বাড়ির সাথে আজকের জন্য সমস্ত সংযোগ ছিন্ন করে নিতে চাইছেন। গাড়ির ভিতর থেকে মারিয়া একবার বাইরের দিকে তাকায়। লিভিং রুমের সামনে ধূসর এখনো দাঁড়িয়ে আছে, মুখে কোনো ভাবান্তর নেই, যেন কয়েক মিনিট আগের ঘটনার কোনো অস্তিত্বই ছিল না তার কাছে। গাড়ির দরজা বন্ধ করে দেয়। চালক ইগনিশনে চাবি ঘোরায়। গাড়ির ইঞ্জিন গর্জে উঠে ধীরে ধীরে তালুকদার বাড়ির সীমানা ছাড়িয়ে সামনে এগিয়ে যায়। বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা বাকিরা একে একে ভেতরে চলে যায়। শুধু ইচ্ছে পিছন ফিরে একবার গাড়িটার চলে যাওয়া দেখে। আজকের ঘটনাটা সে সহজে ভুলতে পারবে না, বিশেষ করে ধূসরের সেই কঠিন চোখের ভাষা।
ধূসর সিঁড়ি বেয়ে দোতলায় উঠে দ্রুত নিজের ঘরে ঢুকে রাগে দরজাটা জোরে লাগিয়ে দেয়। ভিতরে ঢুকে গরম শ্বাস ফেলে, যেন নিজের ধৈর্য হারিয়ে ফেলেছে। হাতের ফোনটি ছুঁড়ে ফেলে দিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে যায়। শাওয়ার চালিয়ে দিয়ে তার নিচে দাঁড়িয়ে পড়ে। ঠান্ডা পানির ধারা শরীর বেয়ে নেমে আসে। গেঞ্জি ভিজে টুপটুপ করে পানি ঝরতে থাকে মেঝেতে। কিন্তু তার মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন? ঠিক তার সামনে কেন এমনটা হলো? মীরার সেই স্পর্শ, তার কান্না ভেজা কণ্ঠ, সবার সামনে তৈরি হওয়া সেই অস্বস্তিকর পরিস্থিতি, সবকিছু ধূসরকে আরো ক্ষুব্ধ করে তুলছে। সে চোয়াল শক্ত করে ফিসফিস কণ্ঠে বলে ওঠে, অসহ্য, একদম অসহ্য। ধূসরের দরজা লাগানোর শব্দে তাহসিন ঘর থেকে বের হয়ে আসে। তার মনে প্রশ্ন জাগে হুট করে, ভাইয়ের কি হলো? হুমায়রা ও মীরাদের ফ্যামিলির সঙ্গে দূরত্ব বজায় রাখার কারণে তাহসিন কখনো তাদের সাথে সরাসরি কথা বলে না। আজও সে এখনও নিচে নামেনি। তবে ধূসর এত জোরে দরজা লাগালো, তাহসিন বুঝতে পারছিল না কি হয়েছে। ধূসর কি রাগ করেছে? কেন এত জোরে দরজা লাগালো? কিছু একটা তো ঘটেছে, তাহসিন মনে মনে ভাবে। দুপুরের প্রহর, একসময় সূর্যের তেজ কিছুটা ম্লান হয়ে আসে। আকাশে মেঘের পাতলা চাদর গাঢ় হতে শুরু করে। তাপমাত্রা যেন একটু ধীরে ধীরে বাড়ছে, কিন্তু বাতাসের হালকা ঠান্ডা স্পর্শ এটি সহনীয় করে তোলে। রাস্তার তীব্র কোলাহল থেমে গিয়ে পরিবেশে নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে ওঠে। ঘরের ভেতরে একটি অদ্ভুত শান্তির অনুভূতি ছড়িয়ে পড়েছে। বাড়ির জানালাগুলি বন্ধ, রোদের আলো আধো অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। লিভিং রুমে সোফাতে বসে ইচ্ছে ঘোরাফেরা করতে করতে টেলিভিশনের স্ক্রিনে মনোযোগ দেয়। তার চোখের পাতা কিছুটা ভারী, আর একটু ক্লান্তি দেখতে পাওয়া যায়। কিছুক্ষণ পর তাহসিন রেডি হয়ে শপিং মলের উদ্দেশ্যে বের হওয়ার জন্য প্রস্তুত হয়। তার সাথে রয়েছে মালা ও ঈশিতা। ইচ্ছেকে জোর করেও সঙ্গে নিতে পারেনি। ইচ্ছের নাকি কেনাকাটার মন নেই, নেক্সট টাইম যাবে বলে কেটে পড়েছে। ঈশিতা প্রায় কেঁদে ফেলেছে, তারপরেও আনতে পারেনি। শেষে তারাই রওনা দেয়। আজকের দিনটা তারা একসাথে বাইরে কাটাতে চায়। আর তাহসিনের মুখে এক অদ্ভুত আগ্রহ ছিল, বোনকে সময় দিবে কতদিন পর। মালা তার বয়সের তুলনায় বেশ দায়িত্বশীল, আর ঈশিতা হেসে হেসে মাঝে মাঝে জোকস ফেলে পরিবেশে মজা আনছে। আচ্ছা, আজকের দিনটা যদি হালকা কিছু কেনাকাটা করি তবে কেমন হয়? সবাই একটু স্টাইলিশ দেখাবে। ঈশিতা মজা করে বলে, আর তাহসিন মুচকি হেসে জানায়, তবে শুধু শুধু শপিং করতে হবে, আর কিছুই না? এদিকে বাড়ির মধ্যে পুরোপুরি শান্ত পরিবেশ বিরাজ করছে। ইচ্ছে একা বসে লিভিং রুমে কার্টুন দেখছে, চোখে ক্লান্তির ছাপ। তবে কিছুক্ষণ আনন্দের জন্য টিভির সামনে বসে। ইচ্ছের মন কোনো কারণে অনেক চিন্তা ভাবনা নিয়ে একদিকে ভারী, কিন্তু কার্টুনের হাস্যরসে সে কিছুটা অন্যমনস্ক হয়ে যায়। বাড়ির এই শান্ত পরিবেশ তাকে কিছুটা প্রশান্তি দেয়, যদিও কিছুটা সময়ের জন্য সবকিছু তার নিজের মতো অনুভব করার সুযোগ পায়। মিসেস হৈমন্তী তার মাজা ব্যথার জন্য ওষুধ খেয়ে শুয়ে পড়েছে। তার শরীরের শক্তি কিছুটা কমে গেছে, তবে সুস্থ হওয়ার আশা নিয়ে ঘুমাতে গেছেন। হৈমন্তী তার ব্যথায় চোখের মধ্যে কিছুটা অস্থিরতা প্রকাশ করে। বাড়িতে কেউ না থাকায় তিনি আরামে নিজের ঘরে শুয়ে থাকেন। অন্যদিকে ধূসর নিজের কাজ নিয়ে ব্যস্ত। ল্যাপটপে কিছু গুরুত্বপূর্ণ কাজ চলছে। ধূসর খুব মনোযোগ দিয়ে কাজ করছে। বাড়ির পরিবেশ একটু থমকে গেছে, যেন প্রতিটা সদস্যের জীবনের কিছু সময়ের জন্য চুপচাপ অবস্থান। একদিকে মালা, ঈশিতা ও তাহসিনের শপিং মল যাওয়া, এবং অন্যদিকে বাড়ির শান্ত পরিবেশ, সবকিছু এক অদ্ভুত রূপে জমে উঠেছে। ধূসর কিছুক্ষণ ল্যাপটপে কাজ করার পর চোখ ঘুরিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকায়। সময় গড়িয়ে গেছে অনেকটা, দুপুর প্রায় শেষের দিকে। কপালের মাঝে ভাঁজ ফেলে সে হাত ঘষে উঠে। দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে চোখ দুটো ভারী লাগছে। ক্লান্তি কাটাতে কফি খাওয়ার চিন্তা করে এবং চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামে ধূসর। পা ফেলার সঙ্গে সঙ্গে বাড়ির নিস্তব্ধতা যেন আরো বেশি অনুভূত হয়। এতক্ষণ উপরে থাকার কারণে বুঝতে পারেনি, কিন্তু এখন মনে হচ্ছে পুরো বাড়িটাই ফাঁকা। কোনো হাসির শব্দ নেই, কোনো কথোপকথন নেই, শুধু নিস্তব্ধতা। কিচেনের দিকে পা বাড়াতে গিয়ে একটু থমকে দাঁড়ায় ধূসর। স্বাভাবিক সময় এই সময়টাই বাড়িতে কিছু কোলাহল থাকার কথা, কিন্তু আজ যেন কিছুই নেই। মনে মনে ভাবে, সবাই কোথায় গেল? সে ধীর পায়ে হৈমন্তীর ঘরের দরজার কাছে গিয়ে উকি দেয়। ভেতরে তাকাতেই দেখে তার মা হৈমন্তী গভীর ঘুমে আচ্ছন্ন। পাশের টেবিলে ওষুধের পাতা পড়ে আছে, সম্ভবত ব্যথার জন্য ওষুধ খেয়ে শুয়ে পড়েছে। ধূসর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু তাকে ডাকতে মন চায় না। ঘুম ভাঙানো ঠিক হবে না বলে সে আস্তে করে দরজা থেকে সরে আসে। পুনরায় লিভিং রুমের দিকে এগিয়ে যায় ধূসর। এবার তার চোখে পড়ে ইচ্ছের দিকে। মেয়েটা সোফায় আয়েশ করে বসে টিভিতে কার্টুন দেখছে। তার ছোট্ট মুখে গভীর মনোযোগ, যেন এই মুহূর্তে তার পৃথিবী এই স্ক্রিনের মাঝেই বন্দি। ধূসর খানিকক্ষণ দাঁড়িয়ে চুপচাপ দেখে। ধূসর কিছুক্ষণ দাঁড়িয়ে ইচ্ছেকে লক্ষ্য করে, তারপর গলায় এক ধরনের কোমল অথচ দৃঢ় স্বর এনে বলে, এক কাপ কফি হবে? ইচ্ছে হুট করে ধূসরের গম্ভীর কণ্ঠ শুনে কিছুটা বিভ্রান্ত হয়। তার চোখের পলক কাঁপে, যেন এতক্ষণ টিভির জগতে হারিয়েছিল, আর বাস্তবতার ধাক্কায় হঠাৎই ফিরে এলো। ধূসরকে এভাবে অনুরোধ করতে দেখে সে অভ্যস্ত নয়, তাই কিছু বলার আগেই কেবল চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। ধূসর মেয়েটার এমন প্রতিক্রিয়া দেখে শান্ত নিঃশ্বাস ফেলে, তারপর মাথা ঝাঁকিয়ে যেন বোঝাতে চায়, ফ্রেশ কফি চাই, আর কিছু না, ফ্রেশ কফি চাই।
তার এই স্বাভাবিক ভঙ্গিতে ইচ্ছে যেন নিজেও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিছু না বলে সে টিভি অন রেখেই উঠে দাঁড়ায়, ধীর পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। ধূসর এবার মৃদু মুচকি হাসে। ইচ্ছের এমন চুপচাপ সাড়া দেওয়া তাকে খানিকটা মজায় দেয়। ইচ্ছে রান্নাঘরে ঢুকে কফির জন্য কেটলি চুলায় বসায়, হাতের মধ্যে মগের হালকা শীতল স্পর্শ অনুভব করে। অন্যদিকে ধূসর লিভিং রুমে সোফায় গিয়ে বসে, চোখ রাখে টিভির স্ক্রিনে, যেখানে এখনও কার্টুন চলছে, অথচ তার মন পড়ে আছে রান্নাঘরের দিকে। কফির জন্য নাকি অন্য কোনো কারণে সে নিজেও জানে না। ধূসর ধীরে ধীরে উঠে দাঁড়ায়, যেন কোনো অজানা টানে তাকে রান্নাঘরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সে শব্দহীন পায়ে এগিয়ে গিয়ে রান্নাঘরের দরজার কাছে দাঁড়ায়। ভেতরে ইচ্ছেকে ব্যস্ত দেখতে পায়। মেয়েটা দুহাতের নিপুণতায় কফির কাপ গুছিয়ে নিচ্ছে। ছোট ছোট কাজগুলোতে তার গভীর মনোযোগ। ধূসর কিছু না বলে চুপচাপ তাকিয়ে থাকে। তার দৃষ্টিতে এক ধরনের নরম মায়া খেলা করে, যেন সে এই মুহূর্তটাকে ধরে রাখতে চায়। ইচ্ছে ব্যস্ত থাকায় শুরুতে টের পায় না, কিন্তু একসময় কফির কাপ হাতে নিয়ে পেছনে ফিরতেই তার দৃষ্টি ধূসরের চোখের সঙ্গে আটকে যায়। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে দাঁড়ায়। ইচ্ছের নিঃশ্বাস গতি হারায়, বুকের ভিতর ধুকপুক শুরু হয় অজানা উত্তেজনায়। ধূসরও তাকিয়ে থাকে, কিন্তু তার চোখে কোনো কঠিনতা নেই, বরং এক ধরনের নীরব অনুসন্ধান। ইচ্ছে কিছুটা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়, তারপর কফির কাপ ধূসরের দিকে বাড়িয়ে দেয়। ধূসর চুপচাপ কাপটা নেয়, কোনো কথা না বলে সিঁড়ির দিকে হাঁটতে শুরু করে। অন্যদিকে ইচ্ছে হাতের তালুতে নিজের কাঁপুনি টের পায়। ধূসর চলে গেলেও তার উপস্থিতি যেন রান্নাঘরের বাতাসে রয়ে যায়। সে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে ঠোঁট কামড়ে ধরে। এই অদ্ভুত অনুভূতিটা ঠিক কি সে নিজেও বুঝতে পারছে না। খানিক বাদে ইচ্ছে রান্নাঘরের সবকিছু গুছিয়ে রাখে। কফির গন্ধ যেন এখনো বাতাসে লেগে আছে, তার মধ্যে কিছুটা অস্থিরতা কাজ করছে। ধূসরের স্নিগ্ধ দৃষ্টি আজ ইচ্ছের মনকে আরো অস্বস্তিতে ফেলে দিয়েছে। লিভিং রুমে ফিরে এসে টিভি বন্ধ করে দেয়, তারপর ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠার সিদ্ধান্ত নেয়। ইচ্ছে উদ্দেশ্য নিজ ঘর। সিঁড়ি বেয়ে উঠতে শুরু করে ইচ্ছে। প্রতিটা ধাপ যেন তার জন্য এক একটা চ্যালেঞ্জ। কেমন যেন অসহায়তায় ভুগছে সে। ঠিক তখনই ধূসর কোনো কারণে সিঁড়ি দিয়ে নিচে নামার উদ্দেশ্যে পা। ধূসরকে হঠাৎ সামনে দেখে ইচ্ছে আরো বেশি নার্ভাস হয়ে পড়ে। ইচ্ছের খামখেয়ালিপনা যেন এখন আরো প্রকট হয়ে ওঠে। ধাপে পা রাখার সময় হঠাৎই পা ফসকে যায় ইচ্ছে। নিজেকে সামলাতে না পেরে একদম তলিয়ে যেতে থাকে। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সেই মুহূর্তে ধূসর দ্রুত হাত বাড়িয়ে তাকে টেনে নেয়। ইচ্ছে ধূসরের শক্ত বাহুর মধ্যে নিজেকে আবিষ্কার করে। এক নিমিষে ধূসরের উষ্ণ বুকের সঙ্গে লেগে যায় তার কোমল শরীর। ধূসরের বুকের ধুকধুক শব্দ স্পষ্ট শুনতে পায়, যেন তার নিজের হৃদয়ও সেই তালে তালে বেজে উঠছে। ধূসর ইচ্ছেকে ধরে সামলে নেয়, তার শক্ত হাতের মৃদু চাপ ইচ্ছেকে আশ্রয় দেয়। ইচ্ছের মুখে লজ্জার রং ছড়িয়ে পড়ে। চোখের পলক না ফেলে সে ধূসরের চোখের দিকে তাকিয়ে থাকে। এক মুহূর্তে যেন সময় থমকে গেছে, শুধু তাদের দুজনের নিঃশ্বাসের শব্দ চারিপাশে প্রতিধ্বনিত হয়। ধূসর আস্তে করে ইচ্ছেকে ছেড়ে দেয়, তার চোখে কিছুটা উদ্বেগ এবং মমতার ছাপ। সাবধানে ওঠা উচিত ছিল বলে সে নিচে নামতে থাকে, কিন্তু তার মুখের কোণে এক মৃদু হাসি খেলতে থাকে। ইচ্ছে দাঁড়িয়ে থাকে। ধূসরের স্পর্শের উষ্ণতা এখনো তার ত্বকে লেগে আছে। তার চোখের পলক কাঁপে, গাল লাল হয়ে ওঠে, আর তার মন যেন কেমন এক অজানা অনুভূতিতে আচ্ছন্ন হয়ে যায়। ইচ্ছে তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, যেন এক নিমিষে নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে। ইচ্ছের বুক ধুকপুক করছে, হাতের তালুতে ঘাম জমেছে। বিছানায় বসতে গিয়ে আবারও উঠে দাঁড়ায়, যেন কোথাও শান্তি পাচ্ছে না। ধীর পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। মুখটা লাল হয়ে আছে, চোখে এক ধরনের অদ্ভুত বিভ্রান্তি। ধূসরের উপস্থিতি, তার শক্ত বাহু, বুকের সে পরিচিত উষ্ণতা, সবকিছু একসঙ্গে মাথায় ঘুরপাক খাচ্ছে। ইচ্ছে আয়নায় নিজের গাল ছুঁয়ে দেখে গরম হয়ে আছে। মনে মনে নিজেকেই প্রশ্ন করে, এমন লাগছে কেন? কেন ধূসর ভাইকে দেখলেই মন কেমন করে ওঠে? তারপর নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, তুই তো ধূসর ভাইকে অপছন্দ করিস, তাই না? তাহলে এইসব কেমন অনুভূতি? কিন্তু উত্তর আসে না। শুধু আয়নার ভিতরে মেয়েটা তাকিয়ে থাকে তার দিকে, যেন সেই সব জানে কিন্তু বলবে না। লিভিং রুমে মানুষের ভিড়ে সরগরম পরিবেশ। আজ তাহসিনকে দেখতে এসেছেন অ্যাপোলো মেডিকেলের সিইও, তার সহধর্মিণী এবং তাদের একমাত্র ছেলে অর্ণব। হৈমন্তী ও রোকসানা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। ইনায়েত সাহেব সৌজন্য বিনিময় করছেন, আর রফিক তালুকদার পাশে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তাহসিন অতিথিদের সঙ্গে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে, কিন্তু তার চোখে একরকম নির্লিপ্ততা কাজ করছে। অর্ণব আত্মবিশ্বাসী হাসি নিয়ে সবাইকে পরখ করছে, মাঝে মাঝে তাহসিনের দিকে বিশেষ মনোযোগ দিচ্ছে। পুরো বাড়িতে এক ধরনের আনুষ্ঠানিক পরিবেশ তৈরি হয়েছে, যেন এই সাক্ষাৎ বিশেষ কোনো উদ্দেশ্য নিয়েই হচ্ছে। আকাশের রং ধীরে ধীরে বদলে গিয়ে কমলা আভায় রঙিন হয়ে উঠছে। পশ্চিম দিগন্তে সূর্য ঢলে পড়েছে, শেষ আলো ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। পাখিরা সারাদিনের ক্লান্তি শেষে বাসার দিকে ফিরছে, তাদের ডানার শব্দে বাতাস কাঁপছে। বাড়ির উঠোনে মৃদু বাতাস বয়ে চলে, গাছের পাতাগুলো নরম দোল খায়। দূরে মসজিদের মিনার থেকে ভেসে আসছে আজানের সুর, সন্ধ্যার আবেশ যেন আরো গাঢ় করে।
লিভিং রুমে টেবিল ল্যাম্পের মৃদু আলো জ্বলছে। কেউ কেউ কাজ শেষ করে বিশ্রাম নিচ্ছে, আবার কেউ ব্যস্ত সন্ধ্যার নাস্তা তৈরিতে। বারান্দায় বসে কেউ হয়তো গরম চায়ের কাপে চুমুক দিচ্ছে পাশে রাখা পুরনো কোনো বইয়ের পৃষ্ঠার সঙ্গে। নগরী রাস্তায় লাইটগুলো একে একে জ্বলতে শুরু করে। গাড়ির হর্নের শব্দ কিছুটা কমে এসেছে দিনের তুলনায়। দোকানপাটের সামনে জটলা আড্ডা ফুচকার দোকানে মানুষের ভিড় বেড়েছে। কেউ হয়তো দীর্ঘদিন পর বন্ধুর সাথে দেখা করে গল্পে মেতে উঠেছে। সন্ধ্যা এক অদ্ভুত মায়াময় সময়, যেখানে দিনের ব্যস্ততা ধীরে ধীরে মিলিয়ে গিয়ে রাতের প্রশান্তি নামতে শুরু করে। তাহসিন শপিং মল থেকে ফিরে দরজায় পা রাখতে বুঝতে পারে বাড়ির পরিবেশ স্বাভাবিক নেই। লিভিং রুমে বেশ কিছু লোকের সমাগম হয়েছে। সবাই বেশ ব্যস্ত এবং কথাবার্তা সিরিয়াস ভাব স্পষ্ট। সে ভ্রুকুচকে চারিপাশে তাকায়। মানুষের ফিসফাস, হৈমন্তীর তৎপরতা, ইনায়েত সাহেবের গম্ভীর মুখ, সব মিলিয়ে যেন একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি অবাক করে তাকে অর্ণবের উপস্থিতি। অ্যাপোলো মেডিকেলের সিইও তার পরিবার এখানে। অর্ণবকে বরাবরই সে পাত্তা দিত না, বরং একসময় কটাক্ষ করত। তাহলে আজ হঠাৎ এত সৌজন্য দেখিয়ে বাড়িতে এসেছে কেন? এসব ভাবতে ভাবতে তাহসিন ব্যাগগুলো নামিয়ে দ্রুত নিজের ঘরে চলে যায়। দরজা বন্ধ করে সে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তার চোখে ক্লান্তি ভেসে ওঠে। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ভাবে, আমি তো একবার ব্যর্থ হয়েছি, এবার সত্যি সত্যি নতুন করে ভালোবাসতে পারবো। তাহসিনের মনে পড়ে যায় পুরনো স্মৃতি, সেই কষ্ট, সেই বিশ্বাসভঙ্গ। আর আজ অর্ণব হুট করে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে কেন? এসব নিয়ে ভাবতেই তার ভেতরে একটা অস্বস্তি কাজ করতে থাকে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ে হৈমন্তী। সে ধীরে দরজা খুলতেই তার মা এক গাদা শাড়ি হাতে নিয়ে ভেতরে ঢুকে বলে, তাড়াতাড়ি রেডি হও, সবাই বসে আছে, শাড়ি পরে নিচে যেতে হবে। তাহসিন বিরক্ত হয়ে বলে, আমি রাজি না মা, আমি বিয়ের জন্য প্রস্তুত না। হৈমন্তী একদম গম্ভীর হয়ে যায়। কিছুক্ষণ চুপ থেকে বলেন, ইনায়েত সাহেব চান এই বিয়ে হোক। এটা তোমার আব্বার পুরনো বন্ধুর ছেলে, আমাদের না বলার উপায় নেই। তাহসিন হতভম্ব হয়ে যায়। তাহলে তার ইচ্ছের কোনো মূল্য নেই? পরিবারের সিদ্ধান্তই চূড়ান্ত? তার বুকের মধ্যে একটা শূন্যতা কাজ করে। তাহসিন জানে অর্ণবের সঙ্গে তার সম্পর্ক কখনো স্বাভাবিক ছিল না। তাহলে কেন তাকে এই সম্পর্কে জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে? তার দৃষ্টি পড়ে হাতে ধরা শাড়িটার দিকে। এই শাড়িটা কি তার ভবিষ্যতের প্রতীক? একটা জীবন যেখানে তার কোনো মতামত নেই, শুধু পরিবারের সিদ্ধান্তই সব। তাহসিন গভীর একটা শ্বাস নেয়। আজ রাতের পর তার জীবন হয়তো বদলে যাবে, কিন্তু সেই পরিবর্তন সে আদৌ চায় কিনা সেটা এখনও সে নিজেই জানে না। লিভিং রুমে জমাট বাঁধা পরিবেশ। আলো ঝলমলে ঝাড়বাতির নিচে সবাই বেশ গম্ভীর মুখে বসে আছে। অর্ণবের বাবা মা, ইনায়েত সাহেব, হৈমন্তী এবং অন্যান্য ঘনিষ্ঠ আত্মীয়রা গভীর মনোযোগে কথাবার্তা চালাচ্ছে। এই আলোচনা যে খুবই গুরুত্বপূর্ণ তাই স্পষ্ট বোঝা যাচ্ছে। ঈশিতা আর ইচ্ছে একপাশে দাঁড়িয়ে আছে, দুজনেই কিছুটা অস্বস্তিতে। তাহসিনকে শাড়ি পরিয়ে নিচে আনা তাদেরই দায়িত্ব ছিল, আর সেটা সফলভাবেই করেছে। কিন্তু তাহসিনের মুখ দেখে মনে হচ্ছে সে এখনও পুরো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেনি। তাহসিন ধীর পায়ে লিভিং রুমে প্রবেশ করে, আর সবার দৃষ্টি তার দিকে চলে যায়। লাল সোনালি কাজ করা শাড়িতে সে সত্যি অপূর্ব দেখাচ্ছে, কিন্তু তার চোখের গভীরে লুকিয়ে থাকা সংশয় কেউ ধরতে পারে না। সে কিছুটা কুণ্ঠিত ভঙ্গিতে সামনে গিয়ে দাঁড়ায়। ঈশিতাও ইচ্ছে তাকে ধীরে ধীরে সোফার দিকে নিয়ে যায়। অর্ণব তখনই উঠে দাঁড়িয়ে তাকে জায়গা করে দেয়। তারপর সে নিজেও বসে পড়ে তাহসিনের পাশে। মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়, যেন এই দৃশ্যটা চুপচাপ সবার মধ্যে এক ধরনের অদৃশ্য আবেগ তৈরি করছে। অর্ণবের বাবা হালকা গলায় বলেন, আমরা চাই বিয়ের ডেট দ্রুত ঠিক হোক। যেহেতু দুই পরিবার আগেই বিষয়টা ঠিক করে রেখেছিল, তাই আজ আংটি পরিয়ে দিলে ভালো হয়। তাহসিন, কেমন বলো মা? তাহসিন কিছুক্ষণ চুপ থাকে। সে বুঝতে পারছে এখানে তার মতামত নেওয়ার জন্য কেউ অপেক্ষা করছে না। বিষয়টা অনেক আগে থেকেই ফাইনাল, শুধু আনুষ্ঠানিকতা বাকি। হৈমন্তী এগিয়ে এসে মৃদুস্বরে বলে, তোমার আব্বার ইচ্ছা ছিল এই বিয়েটা যেন হয়। তুমি তো জানো বাবার কথার বিরুদ্ধে আমরা কিছু করতে পারি না। তাহসিন একটা শুকনো হাসি দেয়। তার হাতে একটা ছোট মখমলের বাক্স এগিয়ে দেওয়া হয়, যেখানে হীরার আংটি রাখা। সবাই অপেক্ষা করছে অর্ণব নিজ হাতে তাহসিনকে আংটি পরাবে। তাহসিনের চোখ একবার অর্ণবের দিকে যায়। সে কি সত্যি এই সম্পর্কে জড়াতে চায়, নাকি এটা নিছকই পারিবারিক চাপে বাধ্য হয়ে নেওয়ার সিদ্ধান্ত? তাহসিনের বুকের মধ্যে হাজারো অনুভূতি খেলছে, কিন্তু বাইরে থেকে সে নিঃশব্দে হাত বাড়িয়ে দেয়। আর সেই মুহূর্তে অর্ণব ধীরে ধীরে আংটিটা তার অনামিকায় পরিয়ে দেয়। লিভিং রুমে সবাই হাততালি দেয়, হাসির রোল পড়ে যায়। কিন্তু তাহসিনের হৃদয়ের ভেতরটা ধীরে ধীরে যেন আরও ভারী হয়ে আসে। সবকিছু জেনেও কেন নিজেকে পুরাতে চাইছে অর্ণব? তাহসিনের কণ্ঠ কাঁপছে, চোখ ছলছল করছে। আমি ভালোবেসে ঠকেছি, বারবার ভেঙে পড়েছি, তার আর পারবো না, আপনাকে ভালোবাসতে পারবো না। অর্ণব প্লিজ। বলেই ডুকরে কেঁদে উঠে তাহসিন। কাঁধ কাঁপছে, বুকের ভেতর জমে থাকা সব কষ্ট যেন একসঙ্গে বেরিয়ে আসতে চাইছে। দুজনের কথা বলার জন্য একান্তে সময় দেওয়া হয়, কিন্তু দরজা বন্ধ হতেই
যেন সেই চাপা কষ্টের পাহাড় ভেঙে পড়ে তাহসিনের উপর। অর্ণব চুপ করে তাকিয়ে থাকে কিছুক্ষণ, চোখে মুখে একরাশ যন্ত্রণা, কিন্তু কোনো অভিযোগ নেই। তারপর এক ধাক্কায় ভুলে যায় সব দ্বিধা, সব দূরত্ব। সে এগিয়ে আসে, তাহসিনকে শক্ত করে জড়িয়ে ধরে। তাহসিনের পুরো শরীরটা কাঁপছে, কান্নায় গলা ধরে আসছে তার। এতদিনে চেপে রাখা কষ্ট, অবহেলা, প্রতারণার তীব্র যন্ত্রণা আজ যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। অর্ণবের সামনে এত দুর্বল হতে চায়নি সে, কিন্তু নিজের ভেতরের যন্ত্রণা আর আটকে রাখতে পারল না। তাহসিন থমকে যায়, বুকের ভেতরে ধুকপুক শব্দ স্পষ্ট শুনতে পায়। মনে হয় যেন কোথাও আটকে গেছে সে। অর্ণবের আলতো স্পর্শ, কপালে নরম হাতের ছোঁয়া, এসব কি সত্যি নাকি আরেকটা স্বপ্ন যা একদিন ভেঙে যাবে? তাহসিনের চোখে মুখে দ্বিধা ফুটে ওঠে, কিন্তু কিছু বলে না, শুধু চুপ করে থাকে। অর্ণবের কণ্ঠ শোনে, তার উষ্ণতা অনুভব করে। হয়তো এই মুহূর্তের জন্য এটুকুই যথেষ্ট, একটা প্রতিশ্রুতি যে সে আর একা থাকবে না। অর্ণব তাকে শক্ত করে ধরে রাখে, যেন তার কাঁধে ভর দিয়ে তাহসিন সব দুঃখ ঝেড়ে ফেলতে পারে। তার হাত আলতো করে তাহসিনের চুলে বুলিয়ে দিচ্ছে, যেন নরম স্পর্শে সব ব্যথা মুছে দিতে পারবে। তাহু, তেমনটা বলো না। সে তোমার ছিল না, তাই অন্য কারো হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে তুমি একা। আমি আছি, থাকবো। আমি তোমায় কখনো শূন্যতা অনুভব করতে দেব না, এই কথা দিলাম। তাহসিন চুপ করে থাকে, চোখ থেকে নিরবধি জল গড়িয়ে পড়ে। এই আশ্বাসের শব্দগুলো তার ভেতরে পৌঁছায়, কিন্তু বিশ্বাস করতে তার কষ্ট হয়। তার বিশ্বাস, তার ভালোবাসা একবার ভেঙে গেছে। কোনো কিছু কি সত্যি সেই শূন্যস্থান পূরণ করতে পারবে? অর্ণব তার হাত ধরে রাখে শক্ত করে, যেন আর কখনো তাকে একা পড়তে দেবে না। তাহসিন ধীরে ধীরে কান্না থামায়, কিন্তু হৃদয়ের গভীরে থাকা দ্বিধা, ভয় আর অতীতের স্মৃতিগুলো এখনও তাকে ঘিরে রাখে। এই সম্পর্কের ভবিষ্যৎ কি তাহসিন জানে না, শুধু জানে আজ অর্ণব তাকে এক মুহূর্তের জন্য হলেও নিরাপদ অনুভব করিয়েছে, এবং হয়তো এটুকুই তার জন্য যথেষ্ট। বড়রা মিলে তাহসিন আর অর্ণবের বিয়ের ব্যাপারে কথা বলছে। ইনায়েত তালুকদার, হৈমন্তী আর অর্ণবের বাবা মা সবাই সিরিয়াস হয়ে পরিকল্পনা করছে, কে কখন আসবে, অনুষ্ঠান কোথায় হবে, কিভাবে আয়োজন করা হবে, এসব কথাই চলছে। কিন্তু এই আলোচনার মধ্যে অর্ণব বারবার তাহসিনের দিকে তাকাচ্ছে চুপি চুপি, যেন তার চোখে হাজারো কথা আটকে আছে, কিন্তু বলতে পারছে না। তাহসিনও অস্বস্তি বোধ করছে, সে খাবারে মন দিতে চাইছে, কিন্তু বারবার অনুভব করছে অর্ণবের দৃষ্টি তার দিকে। ঈশিতা এই পুরো দৃশ্যটা বেশ ভালোভাবেই বুঝতে পারে, তার মনে দুষ্টুমির ভাব জাগে। সে খোঁচা দিয়ে বলে, অর্ণব ভাই, আপুকে এতবার দেখছেন কেন? কি খুঁজছেন? তাহসিন লজ্জায় খাবারের প্লেটে চোখ নামিয়ে ফেলে, আর অর্ণব একটু অপ্রস্তুত হয়ে হেসে ফেলে। কিছু না, এমনি। ঈশিতা এবার আরো বেশি মজা পেয়ে যায়। ওহ, এমনি? বুঝলাম বুঝলাম। সবাই হাসতে শুরু করে, কিন্তু তাহসিন বিরক্ত হয়ে বলে, ঈশিতা, এবার চুপ করবি? এই হাসাহাসির মধ্যে ইনায়েত তালুকদার একটু বিরক্ত হয়ে চারিপাশে তাকিয়ে বলে, ধূসর কোথায়? খেতে বসেনি কেন? ওনার অভ্যেস তো আলাদা, হয়তো ঘরে বসেই খাবে। কিন্তু ইনায়েত তালুকদার সেটা মানতে রাজি নয়। না, সবাই একসাথে খাচ্ছে, ও আলাদা থাকবে কেন? ইচ্ছেময়ী, যা তো গিয়ে ধূসরকে ডেকে আনো। ইচ্ছে চমকে যায়, ধূসরকে ডেকে আনার জন্য তাকেই পাঠানো হচ্ছে, কেন যেন তার বুক ধকধক করতে থাকে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, আর সবাই তার দিকে তাকায়। ঈশিতা ফিসফিস করে বলে, যাও যাও, ধূসর ভাইকে ভালো করে ডেকে আনো। ইচ্ছে কপালে ভাঁজ ফেলে তাকায়, তারপর ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে যায়। ইচ্ছে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। ধূসরকে ডাকতে এসেছে, কিন্তু কেন যেন বারবার তার সামনে চলে আসতে হয়। মনকে বোঝায় কাকতালীয় কিছুই হবে হয়তো, কিন্তু ভেতরের অস্বস্তিটা ঠিকই টের পায় সে। ধূসরকে ডাকার সময়টা কেন যেন তার নিজের কাছে অদ্ভুত লাগে। মনে ভাবতে ভাবতে দরজার সামনে এসে দাঁড়ায়, একবারও না ভেবেই দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকতেই মুহূর্তের জন্য থমকে যায় সে। ধূসর ঠিক তখনই শার্ট খুলে রেখেছে, শুধু প্যান্ট পরা অবস্থায় আয়নার সামনে দাঁড়িয়ে আছে। চোখের সামনে ধূসর দাঁড়িয়ে, উন্মুক্ত শরীর, শুধু প্যান্ট পরা অবস্থায়। ঘরের নরম হলুদ আলোয় তার তামাটে গায়ের রং আরো গাঢ় লাগছে। শক্তপোক্ত শরীর, প্রশস্ত কাঁধ, গভীর বুকের খাঁজ আর তীক্ষ্ণ সুঠাম পেশিগুলো ঠিক যেন কোনো ভাস্কর্যের মতো নিখুঁতভাবে গড়ে ওঠা। তার বুকের একপাশে হালকা দাগ, হয়তো পুরনো কোনো চোটের চিহ্ন। পেটের 6টি স্পষ্ট মাংসপেশি ওঠানামা করছে তার গভীর শ্বাসের সাথে, আর গলার নিচে থেকে কাঁধ বরাবর লম্বা শিরাগুলো যেন তার শক্তিমত্তার প্রকাশ বহন করছে। চওড়া পিঠ, উন্মুক্ত শরীর, তার গায়ের ঘামের গন্ধটা মিশে আছে হালকা সুগন্ধির সঙ্গে। ইচ্ছে হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। এতদিন ধূসরকে এত কাছ থেকে কখনোই দেখেনি। তার বুকের ভেতর ধুকপুক করে উঠে, গলা শুকিয়ে আসে। দ্রুতই ঘুরে চলে যেতে চায়, কিন্তু ঠিক তখনই ধূসর এক ঝটকায় দরজার দিকে এগিয়ে এসে সেটা লক করে দেয়। এসেই যখন পড়েছো, যাওয়ার এত তারা কিসের? ধূসরের গলা গভীর, চোখে মুখে চাপা রহস্য। ইচ্ছে আতঙ্কিত হয়ে ওঠে। আমি ভুল করে ঢুকে গেছি। ধূসর কিছু বলে না, শুধু এক পায়ে গিয়ে এসে ইচ্ছেকে দেয়ালের সাথে আটকে ফেলে। ভুল করেছো? ঠিকই তো এসেছেন। তাছাড়া আমি ভেবেছিলাম আর যদি না আসেন তাহলে আমাকে হয়তো যেতে হবে তোমার কাছে।
ধূসরের গলার স্বর রহস্যময়, গভীর, ইচ্ছেকে আরো অস্বস্তিতে ফেলে দেয়। ভাইয়া ছাড়ুন আমাকে। ইচ্ছে ফিসফিস করে, কিন্তু ধূসরের বাধা একটু নরম হয় না। তার চোখে মুখে কি মজা নাকি অন্য কিছু। ইচ্ছে বোঝার চেষ্টা করে, কিন্তু নিজেই যে কেমন শ্বাস বন্ধ হয়ে আসছে তা ঠিক বুঝতে পারছে না। ধূসর ইচ্ছের চোখের দিকে গভীরভাবে তাকিয়ে থাকে, তারপর এক মুহূর্তের জন্য যেন তার ভেতরেও দ্বিধা খেলে যায়। ধীরে ধীরে সে একপাশে সরে দাঁড়ায়, দরজার লক খুলে দেয়। এখন যেতে পারো, তবে নেক্সট টাইম নখ ছাড়া ঢুকলে এই ভুলটার শাস্তি ঠিকই দেব। ধূসর বলে, গলায় এক ধরনের চাপা উত্তাপ লুকিয়ে রেখে। ইচ্ছে আর এক মুহূর্ত দাঁড়ায় না, দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। বুক ধরফর করছে, মনে হচ্ছে শ্বাস নিতে পারছে না, কিন্তু তবুও পেছনে ফিরে তাকানোর সাহস হয় না তার। আর ধূসর সে আয়নার দিকে তাকিয়ে মৃদু হাসে। এবার না হয় ছেড়ে দিলাম, কিন্তু পরের বার। তার কণ্ঠে খেলা করে রহস্যময় অভিপ্রায়, যার জট ইচ্ছে নিজেই ধীরে ধীরে খুলবে একদিন। রাত গভীর হতে শুরু করেছে, আকাশে কালো মেঘের আনাগোনা যেন কোনো গোপন রহস্য বয়ে আনছে। চারিদিক নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে শোনা যাচ্ছে ঝিঝি পোকার একটানা ডাক, দূরে কোথাও কোনো নিশাচর পাখির ডানা ঝাপটানোর শব্দ। বাতাসে একটা শীতল ভাব, নিঃশব্দে বয়ে চলেছে হালকা ঠান্ডা হাওয়া, যেন রাতের নিস্তব্ধতাকে আরো বেশি গভীর করে তুলেছে। তালুকদার বাড়ির বড় বারান্দায় মিটমিট করে জ্বলছে হলুদ আলো, হালকা দুলতে থাকা পর্দাগুলো ছায়া আলো খেলা করছে। চারিপাশের বাগানে জমে থাকা শিশিরের ফোঁটাগুলো চাঁদের ম্লান আলোয় চকচক করছে, যেন ছোট ছোট মুক্তার দানা ছড়িয়ে আছে ঘাসের গায়ে। ইচ্ছে ঘরে জানালার পাশে দাঁড়িয়ে আছে, চোখ তার উদাসীন। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে, দূরের নক্ষত্রগুলো যেন তার মনের কথাগুলো বুঝতে পারছে। মনে হচ্ছে রাতের বাতাসও তার অনুভূতি বুঝতে পেরে হালকা করে তাকে ছুঁয়ে যাচ্ছে। বুকের মধ্যে একটা অস্থিরতা, একটা চিনচিনি অনুভূতি, যা সে বুঝে উঠতে পারছে না। ইচ্ছে জানালার পাশে বসেছিল, বইয়ের পাতায় চোখ থাকলেও মন ছিল দূরের আকাশে। সন্ধ্যার আকাশে লালচে আভা ছড়িয়ে পড়ছে, গাছের ফাঁক দিয়ে আসা বাতাসে পর্দা উঠছিল। ঠিক তখনই দরজাটা ধুম করে খুলে যায়। ঈশিতা উচ্ছ্বাসে দৌড়ে এসে ইচ্ছেকে জড়িয়ে ধরে চিৎকার করে বলে, আমরা কক্সবাজার যাচ্ছি। ইচ্ছে এক মুহূর্তের জন্য কিছুই বুঝতে পারে না। ঈশিতা তখন উত্তেজনায় ওকে নাড়িয়ে দিতে থাকে। তুই চুপ করে থাকবি না? খুশি হবি না? ভাব, আমরা একসঙ্গে কক্সবাজার যাচ্ছি। ইচ্ছে তখনও ঠিক বিশ্বাস করতে পারছিল না। কক্সবাজার কবে ঠিক হলো? এই তো এখনই। অর্ণব ভাই প্ল্যান করেছে, তাহসিন আপু রাজি হয়েছে বিয়েতে, তাই সবাই মিলে একটা ছোট্ট ট্রিপের প্ল্যান করেছে। তাহসিন আপু, আমি, তুই আর ধূসর ভাইও যাচ্ছে। ইচ্ছে এক মুহূর্তে কল্পনায় দেখতে পেল সমুদ্রের বিশাল ঢেউ, সোনালি বালুকা বেলা, বিকেলের লালচে আলোয় আকাশ আর জলের মিলন রেখা। সে কখনো কক্সবাজার যায়নি, সবসময় শুধু গল্প শুনেছে, ছবিতে দেখেছে। কিন্তু বাড়ির বড়রা? ওরা যাচ্ছে না, আমরাই যাচ্ছি। বড়রা তো আমাদের মতো ঘুরতে পছন্দ করেন না, আর বাবা মা নিজেরাই রাজি হয়ে গেছে। ঈশিতার চোখ আনন্দে চকচক করছে, আর ইচ্ছে ধীরে ধীরে তার উত্তেজনায় গা ভাসিয়ে দিচ্ছে। সত্যি? তাহলে আমাদের কি কি নিতে হবে? সেটা পরে দেখা যাবে, আগে আনন্দ কর। প্ল্যান ঠিক হয়ে গেছে, কয়েকদিনের মধ্যেই বের হব। ঈশিতা খুশিতে আবার ইচ্ছেকে ঘুরিয়ে নেয়, আর ইচ্ছে এবার সত্যি উচ্ছ্বাসে ফেটে পড়ে। তাদের কোলাহল শুনে পাশের ঘর থেকে ধূসর দরজার কাছে এসে দাঁড়ায়, ঠান্ডা চোখে ওদের দিকে তাকিয়ে বলে, এত চিৎকার কিসের? ঈশিতা হাসতে হাসতে বলে, আমরা কক্সবাজার যাচ্ছি, তুমি শোনোনি? ধূসর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে, তবে ইচ্ছেকে দেখে বলে ওঠে, হ্যাঁ শুনেছি, তবে এভাবে পাড়া মাথায় তুললে, আনন্দ করলে প্লেন ছাড়ার আগেই বাসা থেকে বের করে দিবে। ইচ্ছে এবার একটু শান্ত হয়, কিন্তু তার চোখের তারায় উচ্ছ্বাস স্পষ্ট। কক্সবাজারের যাত্রার উত্তেজনা যেন পুরো পরিবেশটাই বদলে দিয়েছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।